বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে মূলধনী লাভের ক্ষেত্রে আয়কর ফাইল অডিটের জন্য নির্বাচনের সময় আয়কর অফিস কী কী বিষয়গুলো বিবেচনা করে, অর্থাৎ যাদের মূলধনী আয় বা মূলধনী লাভ রয়েছে, তো সেই ক্ষেত্রে আয়কর অফিস কী কী বিষয়গুলো বিবেচনা করতে পারে বা কোন কোন ক্ষেত্রে আপনার মূলধনী লাভ হতে পারে, সেই বিষয়গুলোই শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত সুধী, প্রথমে আপনাকে জানতে হবে মূলধনী সম্পত্তিটা কি। এখন মূলধনী যে সম্পত্তি, সেই সম্পত্তি বিক্রির ফলেই কি মূলধনী গেইন হবে? অবশ্যই মূলধনী সম্পত্তি অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যে লাভ হয় সেটাকে আমরা মূলধনী লাভ বলতে পারি। এখন কথা হলো যে মূলধনী লাভ কীভাবে ধরবেন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কীভাবে হবে। এখানে আয়কর আইনের আপনার ধারা 58-তে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে কোনো ব্যক্তির মূলধনী আয় হবে কোনো পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য, অর্থাৎ আপনি ওই সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করার সময় যে মূল্য হবে সেই মূল্য, এবং আপনি ওই সম্পত্তি যে মূল্য অর্জন করেছিলেন বা ক্রয় করেছিলেন সেই মূল্যের পার্থক্যটাকে বলা হচ্ছে কি মূলধনী আয়। তবে মনে রাখতে হবে যে উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য বলতে কোনো পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য হবে, সেক্ষেত্রে কি দুইটা বিষয় বিবেচনা করতে হবে। এই দুইটা বিষয়ের মধ্যে যেটা অধিক হবে, অর্থাৎ পরিসম্পদ হস্তান্তর হতে প্রাপ্ত বা উপস্থিত অর্থ অথবা হস্তান্তরের তারিখে পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য, এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটাই হবে কি আপনার উক্ত সম্পত্তির বিক্রয় বা হস্তান্তর মূল্য। এখন বিক্রয় বা হস্তান্তর মূল্য থেকে আপনি সম্পদের অর্জন মূল্য বাদ দেবেন, বাদ দিলেই তো আপনার ক্যাপিটাল গেইন আসবে বা মূলধনী লাভ বা মূলধনী মুনাফা হবে। তো এখন অর্জন মূল্য বলতে কী বোঝায়? এখন ওই অর্জন মূল্য বলতে বোঝানো হচ্ছে যে কোনো খরচ যাহা কেবল উক্ত পরিসম্পদের সত্ত্ব হস্তান্তরের সহিত সম্পর্কিত, অর্থাৎ আপনি যে সম্পত্তিটা কিনেছেন সেই সম্পত্তির প্রকৃত ক্রয় মূল্যের সাথে রেজিস্ট্রেশন খরচ থেকে শুরু করে অন্যান্য ট্যাক্স ভ্যাটের যত কমপ্লেন্সগুলো আছে সমস্ত খরচ যোগ করলে যেটা হবে সেটা অর্জন মূল্য। তবে এর পাশাপাশি আরও বলা রয়েছে উক্ত সম্পদের আপনার ক্রয় মূল্য এবং হস্তান্তরের সহিত সম্পর্কিত যে খরচ সেই খরচটা বিবেচনা করতে হবে। তবে আরও কথা বলা রয়েছে যে ধারা 38, 42, 49, 50 এবং 64 অনুযায়ী অনুমোদিত খরচ ব্যতীত উক্ত পরিসম্পদ উন্নয়নের খরচ যদি থাকে, অর্থাৎ 38, 42, 49, 50, 64 ধারায় যদি অনুমোদিত খরচ থাকে সেইটা বাদ দিয়ে অন্যান্য যে খরচ যদি থাকে সেইটা সম্পদের অর্জন মূল্যের সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তবে এখানে আরও কিছু বিষয় রয়েছে যে আপনার যদি কোনো সম্পত্তি আপনি উপহার, দান বা উইলের মাধ্যমে পেয়ে থাকেন অথবা সাকসেশন বা উত্তরাধিকার পরম্পরা পেয়ে থাকেন, সেই সম্পত্তির মূল্য কিভাবে বিবেচনা করবেন, অর্জন মূল্য বা বিক্রয় মূল্য কিভাবে হবে। সেক্ষেত্রে বলা রয়েছে যে ক্ষেত্রে হস্তান্তরকারী উক্ত পরিসম্পদ নিম্ন বর্ণিতভাবে অর্জন করেছেন। কিভাবে অর্জন করেন? ধরেন আপনি উপহার, দান বা উইলের মাধ্যমে হতে পারে, সাকসেশন মানে উত্তরাধিকার সূত্রে বা বংশ পরম্পরাক্রমে পেয়ে থাকেন, প্রত্যাহারযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য কোনো ট্রাস্টের হস্তান্তরের অধীনে হয়ে থাকে, কোনো কোম্পানি অবসানের জন্য মূলধনী পরিসম্পদের কোনো বিতরণের মাধ্যমে হয়ে থাকে, কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ বা হিন্দু অবিভক্ত পরিবারের বিভাজনের ক্ষেত্রে মূলধনী পরিসম্পদের বিতরণের মাধ্যমে যদি উক্ত সম্পত্তি অর্জন করে থাকেন, সেই ক্ষেত্রে হস্তান্তরকারী কর্তৃক উক্ত পরিসম্পদের মালিকানা অর্জনের তারিখের ন্যায্য বাজার মূল্য উক্ত পরিসম্পদের অর্জন মূল্য হিসেবে বিবেচিত হবে। তার মানে কি, অনেকে মনে রাখেন উপহার হিসেবে পেয়েছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, আপনার দানের মাধ্যমে পেয়েছেন, অপ্রত্যাহারযোগ্য কোনো ট্রাস্টের মাধ্যমে পেয়েছেন, সেক্ষেত্রে মূল্য অজানা লিখবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আয়কর আইন খুব সুন্দরভাবে বলে দিচ্ছে যে আপনাকে অর্জনের তারিখে ওই সম্পত্তি বিক্রয় করলে ন্যায্য যে বাজার মূল্য পেতেন সেটাকে অর্জন মূল্য হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা জানলাম মোটামুটি ক্যাপিটাল গেইনটা কি, অর্জন মূল্যটা কি, এখন ন্যায্য বাজার মূল্য বলতে কি বোঝায়, ন্যায্য বাজার মূল্য কোন কোন ক্ষেত্রে বিবেচনা করবেন, এই বিষয়গুলো আমরা জানলাম। এখন একটা ঝুঁকির বিষয়টা কি, আয়কর অফিস কী কী বিষয়গুলো বিবেচনা করে। বলা রয়েছে যে সম্পদ বিক্রয়ের মাধ্যমে মূলধনী আয় উদ্ভূত হয়েছে তা যথাযথভাবে করদাতার পূর্ববর্তী আয়কর রিটার্নে প্রদর্শিত ছিল কিনা, অর্থাৎ আপনি সম্পত্তিটা বিক্রি করলেন, এই সম্পত্তিটা এর আগের বছরের রিটার্নে বা পূর্ববর্তী বছরের রিটার্নগুলোতে প্রদর্শিত ছিল কিনা, ক্রয় মূল্য দেখিয়েছিলেন কিনা এবং সম্পত্তিটা কিভাবে পেয়েছেন সেটাও কিন্তু দেখার বিষয়। 2 নম্বরে বলা রয়েছে বিকৃত সম্পদ প্রকৃত মূলধনী সম্পদ কিনা, তার মানে মূলধনী সম্পদের যে ডেফিনিশন সেই মূলধনী সম্পদের ডেফিনিশনের মধ্যে সম্পত্তিটা পড়ে কিনা সেটাও দেখার বিষয়। 3 হলো মূলধনী আয়ের সপক্ষে উপযুক্ত প্রমাণাদি সংযুক্ত করা হয়েছে কিনা, এটাও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে।
তাহলে যে সম্পত্তিটা আপনি বিক্রি করছেন অথবা কিনছেন, যে ক্যাপিটাল অ্যাসেট, সেগুলোর এগেনস্টে দলিল আছে কিনা, নামজারি আছে কিনা, বন্টনামা আছে কিনা, সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। স্যার, আয়কর আইন 2023 ধারা 58, ধারা 61 অনুযায়ী যে মূলধনী লাভ নির্ণয় অথবা অষ্টম তফসিল ব্যবসা বা স্থাপনা হস্তান্তর হতে মূলধনী আয় হতে অর্থ পরিগণনা অনুযায়ী সঠিকভাবে কর নির্ধারণ করা হয়েছে কিনা। মূল কথা হলো ক্যাপিটাল গেইনের সাথে সম্পৃক্ত যাবতীয় ডকুমেন্টস থেকে শুরু করে ট্যাক্সের ক্যালকুলেশন থেকে শুরু করে এ টু জেডই কিন্তু তারা বিবেচনা করবেন বা কনসিডার এখানে থাকবে। তার মানে প্রথমে ডকুমেন্টস দিয়েছেন কিনা, মূল ক্যাপিটাল মেশিনারি কিনা, এবং আপনি যদি কিনে থাকেন তার এগেনস্ট উপযুক্ত দলিল আদি প্রমাণ আদি আছে কিনা, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। যাই হোক সম্মানিত সুধী, মোটামুটি আমরা বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপর আমরা ট্যাক্সের ক্যালকুলেশন দিয়ে বোঝানোর চেষ্টা করব। থিওরিটিক্যাল যা শুনে বুঝে ক্লিয়ার হয়ে থাকেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। যাই হোক সম্মানিত সুধী, এরকম নতুন বিষয় জানতে আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।